একটা সময় ছিল যখন বিশ্বাস এবং ভরসা এই দুটো শব্দই মানুষের বেঁচে থাকার রসদ ছিল। কিন্তু আমাদের সমাজ দিন দিন যত আধুনিক হচ্ছে ততই যেন বিশ্বাস এবং ভরসা এই দুটো শব্দের ওপর থেকে মানুষের বিশ্বাস এবং ভরসা একেবারেই উঠে যাচ্ছে। আগেকার দিনে আমাদের বাড়ির ড্রাইভার, গৃহকর্মে সাহায্য করার ব্যক্তিদের আমরা কাকু, পিসি, মাসি বলে সম্বোধন করতাম এবং এদের মধ্যে কেউ কেউ অত্যন্ত বিশ্বাসভাজন হয়ে উঠতেন। কিন্তু যত দিন যাচ্ছে বাড়িতে সিসিটিভি না লাগালে মানুষ আর এদের ভরসা করতে পারছে না। আর যদি কেউ চোখ বন্ধ করে ভরসা করছে তাহলে কোনো কোনো ক্ষেত্রে তাকে তার ভয়ঙ্কর মাশুলও দিতে হচ্ছে। আজকের আড্ডা ব্লগারের কাহিনী এরকমই একটি নৃশংস ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে রয়েছে। আমাদের চারপাশে ঘটে যাওয়া এরকমই ভয়ঙ্কর অপরাধের সত্য কাহিনী জানার জন্য ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। চলতি বছরের 30শে জুলাই প্রত্যেক দিনের মতো নিশ্চিত স্কুল ছুটির পরে বাড়ি চলে এসেছিল। বেঙ্গালুরু ক্রাইস্ট স্কুলের ক্লাস 8-এর ছাত্র ছিল সে। স্কুল থেকে 6 কিলোমিটারের দূরত্বে তার বাড়ি শান্তিনিকেতন লেআউটে ছিল। বাবা, মা এবং দাদুর সাথে থাকতো নিশ্চিত। বাবা মা দুজনেই চাকরির কারণে ব্যস্ত থাকার জন্য বাকি সময়টুকু নিশ্চিতের দাদুই তার খেয়াল রাখতেন। প্রত্যেক দিনের মতো সেদিনও বিকেল 5টার সময় সাইকেল নিয়ে সে টিউশন পড়তে বেরিয়ে যায়। পড়া শেষে সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ফিরে আসা নিয়মিত রুটিন ছিল নিশ্চিতের। কিন্তু ওই দিন রাত 8টা পেরিয়ে যাওয়ার পরেও যখন সে বাড়ি ফেরে না তখন তার দাদুর অত্যন্ত দুশ্চিন্তা হয়। এমনিতেও ভীষণ শান্ত স্বভাবের বাধ্য ছেলে ছিল নিশ্চিত। বাড়ির বড়দের অনুমতি ছাড়া সে কখনো কোনো কাজই করতো না। সেই কারণে তার দাদু তড়িঘড়ি করে নিশ্চিতের কোচিং সেন্টারে গিয়ে পৌঁছন এবং নিশ্চিতের খবর জানতে চান। কোচিং সেন্টারের টিচার জানান সে পড়তে এসেছিল এবং ছুটির পরে সময় মতো বেরিয়েও চলে গেছে। দাদু ভাবলেন তাহলে কি নিশ্চিত কোনো বন্ধু বান্ধবের সাথে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে। কিন্তু সেটা যদি হতো তাহলে কোচিং সেন্টারে আসার পথে তো তিনি দেখতে পেতেন। তারপরে তিনি আবার ভাবলেন হয়তো তিনি খেয়াল করেননি। সে কারণে ফেরার পথে তিনি ভালো মতো রাস্তায় দেখতে দেখতে ফেরেন। তখনই তিনি একটি পার্কের পাশে নিশ্চিতের সাইকেলটি পড়ে থাকতে দেখেন। আশেপাশে খুব ভালো করে দেখে নিশ্চিতকে খুঁজতে থাকেন, কিন্তু তিনি পান না। অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে। তিনি তড়িঘড়ি করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি সবটা জানানোর পরেই পরিবারের সবাই মিলে নিশ্চিতকে খুঁজতে বেরোন। প্রায় 2 ঘন্টা ধরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি নিশ্চিতের বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজার পরেও নিশ্চিতকে না পেয়ে নিশ্চিতের বাবা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করেন। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে নিশ্চিতের বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথের সমস্ত সিসিটিভি ফুটেজ চেকিং করে। সিসিটিভি ফুটেজ থেকে ভীষণ বড় একটা ক্লু পাওয়া যায়। ফুটেজে দেখা যায় নিশ্চিত একজন ব্যক্তির সাথে বাইকে বসে কোথাও যাচ্ছে, কিন্তু যেহেতু ওই বাইকওয়ালার পুরো মুখটা হেলমেট দিয়ে ঢাকা ছিল তাই তার পরিবারের লোকজন সেই লোকটাকে চিনতে পারলেন না। তবে নিশ্চিত যেভাবে হাসি মুখে স্বইচ্ছায় ওই বাইকওয়ালার সাথে যাচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তিটি নিশ্চিতের অত্যন্ত পরিচিত কেউ। বেঙ্গালুরুর একটা প্রাইভেট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন নিশ্চিতের বাবা, আর তার মা একটি আইটি অফিসের কর্মী ছিলেন। ভীষণই সহজ সরল স্বভাবের অত্যন্ত বাধ্য ছেলে নিশ্চিতের সাইক্লিং এবং ফুটবলে অত্যন্ত প্রিয় ছিল। সে এতটাই বাধ্য ছিল যে সে বাড়ির অনুমতি ছাড়া কোনোদিনই কোথাও বেরিয়ে যেত না। সেই ছেলে হঠাৎ নিজের পরিবারকে না জানিয়ে কার বাইকে কোথায় চলে গেল সেই চিন্তা তার পরিবারকে অস্থির করছিল। এমন সময় পরিবারের আশঙ্কাকে সত্যি করে দিয়ে রাত 1টার সময় নিশ্চিতের মায়ের ফোনে একটা হোয়াটসঅ্যাপ কল আসে।
ফোন কলটি কিডন্যাপারদের তরফ থেকে নিশ্চিতের মাকে 5 লাখ টাকা মুক্তিপণের জন্য করা হয়েছিল এবং পুলিশকে এই বিষয়ে জানালে তাদের সন্তানকে তারা জীবিত পাবেন না, এই কথাটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। এসব কিছু শুনে নিশ্চিতের মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়। কোনো রকম চিন্তা না করে তিনি কিডন্যাপারদের বলেন তিনি তাদের দাবি মতো সমস্ত টাকা দিতে রাজি, শুধু একটাই অনুরোধ, তাদের সন্তানের যেন কোনো ক্ষতি না করা হয়। নিশ্চিতের বাবা চিন্তা করলেন কিডন্যাপাররা যদি টাকা নিয়ে তার সন্তানকে সুস্থভাবে ফেরত না দেয় সেক্ষেত্রে তার কিছু করার থাকবে না, তাই সবচেয়ে আগে তার পুলিশকে জানানো দরকার। সমস্ত কিছু জানার পরে পুলিশ যথারীতি যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল এসেছিল সেই নাম্বারটা ট্র্যাক করা শুরু করে। ফোন কল আসার বেশ কিছুক্ষণ পরে নিশ্চিতের মায়ের কাছে আবার হিন্দিতে একটা মেসেজও আসে, টাকা দিয়ে দিলে তারা তাদের সন্তানকে সুস্থভাবে ফেরত পেয়ে যাবেন। নিশীথের মা জানিয়ে দেন টাকার জন্য কোনো অসুবিধেই নেই, তাদেরকে শুধু জানাতে হবে কোথায় কখন টাকা পৌঁছতে হবে, কিন্তু তাদের সন্তানের যেন কোনো ক্ষতি না করা হয়। এই সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজের ট্র্যাকিং পুলিশ যথারীতি করছিল এবং অপেক্ষা করছিল ওরা মুক্তিপণের টাকাটা কখন কোথায় নিতে আসে। মেসেজে এই কথোপকথনের কয়েক ঘন্টা পরে কিডন্যাপারদের তরফ থেকে আবার একটা মেসেজ আসে, সেখানে বলা হয় নিশ্চিতের বাড়ি থেকে 6 কিলোমিটারের মধ্যে একটা মেট্রো স্টেশনে মুক্তিপণের 5 লাখ টাকা নিয়ে যেতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চিতের বাবা 5 লাখ টাকা সঙ্গে নিয়ে সেই মেট্রো স্টেশনে পৌঁছয় এবং ওনার পেছনে সাদা পোশাকে পুলিশও ছিল, কিন্তু টাকা নিয়ে দীর্ঘ সময় মেট্রো স্টেশনে অপেক্ষা করার পরেও কেউ টাকা নিতে আসে না। নিশ্চিতের বাবা মনে করে কিডন্যাপাররা হয়তো সাদা পোশাকের পুলিশ রয়েছে সেটা বুঝতে পেরে গেছে। তিনি কেন পুলিশকে ইনফর্ম করেছে এটা ভেবে তার খুব আফসোস হতে থাকে। এরকমই একটা সময় তার কাছে আবার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, যেখানে বলা হয় অন্য একটা লোকেশনে অর্থাৎ মেগা সিটি মলের সামনে রাখা ডাস্টবিনে টাকাটা ফেলে অপেক্ষা করতে। এবার নিশ্চিতের বাবা পুলিশকে তো জানালেনই না, উল্টে তিনি খুব সন্তর্পণে পুলিশকে এড়িয়ে মেগা সিটি মলের সামনে ডাস্টবিনে টাকাটা ফেলে অপেক্ষা করতে থাকেন। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও কেউ এসে টাকাটা তুলে নিয়ে যায় না। গভীর রাতে জনমানব শূন্য রাস্তায় এক একটা মিনিট যেন অনন্তকাল বলে মনে হচ্ছিল নিশ্চিতের বাবার। অনেকটা সময় কেটে যাওয়ার পরেও যখন কেউ এসে টাকাটা নিয়ে যায় না, তখন যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আসছিল সেই নাম্বারে তিনি ফোন করেন এবং সেই নাম্বার সুইচ অফ পান। অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে। তাছাড়া এরপরে পুলিশকে না জানিয়েও তো উপায় নেই। সবটা জানার পরে পুলিশ খুব দ্রুত মেগা সিটি মলের সামনে এসে পৌঁছয় আর সমস্ত এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে দেখে কোনো রকম সন্দেহজনক কিছু পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে কিডন্যাপাররাও এসে টাকাটা নেয়নি, আবার তাদের ফোনও বন্ধ, আর তারাও নিজের থেকে কোনো রকম যোগাযোগ করছে না। এই সমস্ত ঘটনা এবং মুক্তিপণের টাকা মাত্র 5 লাখ দেখে পুলিশ একটা ব্যাপারে নিশ্চিত হয় যে এই কিডন্যাপিংয়ের পরিকল্পনা খুব তড়িঘড়ি করে করা হয়েছিল। কিডন্যাপারের তরফ থেকে আসা নাম্বারগুলো সম্পর্কে লোকেশন চেক করতে গিয়ে দেখা যায় সব কটা বিদেশের নম্বর। মুক্তিপণের জন্য মাত্র 5 লাখ টাকা চাওয়ার কারণে বোঝা যাচ্ছিল এটি অত্যন্ত তাড়াহুড়ো সঙ্গে নেওয়া একটা হঠকারী সিদ্ধান্ত। তাছাড়া কিডন্যাপারদের দলে হয়তো বেশি লোকও নেই, কিন্তু এটা পরিষ্কার ছিল কেউ একজন অত্যন্ত পরিচিত ব্যক্তি হবে নিশ্চিতের এই কিডন্যাপার। নিখোঁজ হওয়ার পরে প্রায় 12 ঘন্টা কেটে গেছিল, কিন্তু নিশ্চিতের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তাছাড়া কিডন্যাপাররাও একেবারে নিশ্চুপ হয়ে গেছিল। পুলিশ যথারীতি তাদের তদন্ত করছিল। এরকম সময়ে ওই দিন বিকেলে কাকালিপুরা রোডের পাশে একটা শুনশান জায়গায় একটা লোক গরু চড়াতে গিয়ে একটা অর্ধেক জ্বলন্ত মৃতদেহ দেখতে পায়। লোকটি পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ এসে দেখে মৃতদেহটির জামা কাপড় জুতো সব প্রায় পুড়ে গেছে।
মুখ দেখেও শনাক্তকরণ সম্ভব নয়, কিন্তু মৃতদেহের উচ্চতা দেখে বোঝা যাচ্ছিল এটি একটি কিশোর বয়সের বাচ্চার মৃতদেহ হতে পারে। পুলিশ যখন নিশ্চিতের বাবা মাকে মৃতদেহ শনাক্তকরণ করার জন্য ফোন করে, তখন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হাতে মুক্তিপণের টাকা নিয়ে তারা তাদের ছেলেকে সুস্থভাবে ফেরত পাওয়ার আশায় বসেছিলেন। আজ মৃতদেহের জামাকাপড় দেখে নিশ্চিতের বাবা মা তার মৃতদেহ শনাক্তকরণ করেন। তাদের পরিবারের সাথে কারোর কোনো রকম শত্রুতা ছিল না। তাহলে তাদের সাথে এই নৃশংসতা কেন? কে তাদের পরিবারের একমাত্র প্রদীপকে নিভিয়ে দিল? এটা ভেবে তারা কোনো কুল পাচ্ছিলেন না। নিখোঁজের অভিযোগটি কিডন্যাপিংয়ের অভিযোগে পরিবর্তিত হয়ে শেষমেশ হত্যার অভিযোগ হয়ে গেল। এর মধ্যে পুলিশ কিডন্যাপারদের লোকেশন চেক করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখা যায় কিডন্যাপারদের লোকেশন খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। অত্যন্ত জটিল একটা মামলা ছিল এটা। সে কারণে পুলিশের সাথে স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চও এই মামলা তদন্তে সাহায্য করে। এই সময় ডিসিপি নারায়ণার হাতে কিডন্যাপারদের একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার আসে, যেটা এই কেসের মোড় পুরো ঘুরিয়ে দেয়। পুলিশের হাতে যে তাদের মোবাইল নাম্বার পৌঁছে গেছে সেটা কিডন্যাপাররা বুঝতে পারেনি। 1 অগস্ট রাত 1টার সময় নিশ্চিতের মৃতদেহ পাওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে বানের ঘাটা জঙ্গলের পাশে একটি গ্রামে পুলিশ কিডন্যাপারদের লোকেশনের মাধ্যমে ট্রেস করতে পারে। ইন্সপেক্টর কুমারস্বামী আর সাব ইন্সপেক্টর অরবিন্দ কুমার পুলিশ ফোর্স নিয়ে কিডন্যাপাররা যেখানে ছিল সেই জায়গাটা পুরো ঘেরাও করেন। কিন্তু দুজন কিডন্যাপার স্কুটিতে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ হাওয়ায় ফায়ার করে তাদের সারেন্ডার করতে বলে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। উল্টে কিডন্যাপাররা একটা বড় ছুরি দিয়ে পুলিশকেই আঘাত করার চেষ্টা করে। তখন পুলিশ নিজের আত্মরক্ষার কারণে কিডন্যাপারদের গায়ে গুলি করে গ্রেপ্তার করে এবং পরে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। এরপরে নিশ্চিতের পরিবারকে ডাকা হয় অভিযুক্তদের শনাক্তকরণ করার জন্য। নিশ্চিতের পরিবার যখন নিজের ছেলের হত্যাকারীকে দেখে তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের ছেলের হত্যাকারী ছিল তাদেরই বাড়ির ড্রাইভার গুরুমূর্তি, যাকে তারা অন্ধের মতো বিশ্বাস করত। বেঙ্গালুরুর উইভার্স কলোনিতে বাস করত 27 বছরের গুরুমূর্তি। ড্রাইভ ইউ নামে একটা কোম্পানিতে গুরুমূর্তি ড্রাইভারের কাজ করত। এই কোম্পানিটা ব্যক্তিগত গাড়ির মালিকদের প্রয়োজন মতো ড্রাইভার সাপ্লাই করত। প্রায় 8 মাস আগে অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে নিশ্চিতের পরিবার গুরুমূর্তিকে ড্রাইভ ইউ কোম্পানি থেকে হায়ার করে নিজেদের পরিবারের ড্রাইভার হিসেবে রাখে। নিশ্চিতের মাকে প্রত্যেক দিন অফিসে নিয়ে যাওয়া এবং আসার কাজ করত গুরুমূর্তি। তাছাড়া পুরো পরিবার যখন বেড়াতে যেত তখনও ড্রাইভার হিসেবে গুরুমূর্তিই যেত। যদিও গুরুমূর্তি ড্রাইভ ইউ অ্যাপে কাজ করত, কিন্তু নিশ্চিতের পরিবার তাকে অ্যাপ থেকে হায়ার করেনি, ব্যক্তিগতভাবে হায়ার করেছে। অ্যাপের থেকে কম টাকায় গুরুমূর্তিকে পাওয়া যাচ্ছিল বলে। আর যেহেতু সে একটা অ্যাপে রেজিস্টার্ড ছিল, সে কারণে নিশ্চিতের পরিবার গুরুমূর্তির কোনো রকম পুলিশ ভেরিফিকেশনও করানোর প্রয়োজন মনে করেনি। এদিকে 2020 সালে গুরুমূর্তির বিরুদ্ধে কেনানাকুন্টে পুলিশ স্টেশনে পক্সো আইনে মামলা হয়েছিল এবং যেখানে শেষ মুহূর্তে সাক্ষীরা মত পরিবর্তন করায় গুরুমূর্তির কোনো শাস্তি হয়নি। পুলিশ ভেরিফিকেশন না করানোর কারণে নিশ্চিতের পরিবার গুরুমূর্তির বিষয়ে এইসব জানতে পারেনি এবং যার ভয়ঙ্কর মূল্য তাদের একমাত্র সন্তানকে হারিয়ে ওনাদের চোকাতে হয়। অফিস, স্কুল, ফ্যামিলি ট্রিপ সব কিছুতে গুরুমূর্তি সবসময় থাকার কারণে সে প্রায় পরিবারের একজন সদস্যের মতো হয়ে গেছিল এবং পুরো পরিবার গুরুমূর্তির সামনে তাদের ব্যক্তিগত আলাপ আলোচনা করতে কোনো দ্বিধা করত না। কিন্তু নিশ্চিতের পরিবার জানত না গুরুমূর্তির উদ্দেশ্য অত্যন্ত খারাপ ছিল। গুরুমূর্তি সবসময় সজাগ থাকত নিশ্চিতের পরিবারের গোপন কথাবার্তা শোনার এবং তাদের আর্থিক অবস্থার বিষয়ে ধারণা পাওয়ার জন্য। নিশ্চিতের বাবা মা দুজনেই চাকরি সূত্রে ভালো উপার্জন করতেন।
তাছাড়া গত কিছুদিন আগে নিশ্চিতের দাদু ব্যাঙ্গালোরের জমি কেনার জন্য আগ্রহী হচ্ছিলেন। এই সব কিছু দেখার পরে গুরুমূর্তি বুঝতে পেরেছিল নিশ্চিতরা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল। তাছাড়া পরিবারের একমাত্র সন্তান হওয়ার কারণে মা, বাবা, দাদুর অত্যন্ত স্নেহের পাত্র ছিল শান্ত স্বভাবের বাধ্য ছেলে নিশ্চিত। গুরুমূর্তি জানত সে যদি নিশ্চিতকে কিডন্যাপ করে তাহলে তার পরিবার মুক্তিপণের টাকা কোনো রকম চিন্তা ভাবনা না করেই দিয়ে দেবে। সে কারণে গুরুমূর্তি নিশ্চিতকে মোটা টাকা উপার্জন করার শর্টকাট হিসেবে ব্যবহার করে। পারিবারিক ড্রাইভার হওয়ার কারণে নিশ্চিতের পরিবারের প্রত্যেকের রুটিন গুরুমূর্তি জানা ছিল। 30শে জুলাই সন্ধেবেলা নিশ্চিত যখন টিউশন পড়া শেষে বাড়ি ফিরছিল তখন গুরুমূর্তি বাইকে করে নিশ্চিতের কাছে আসে এবং নিশ্চিতকে চাট খাওয়ানোর জন্য নিয়ে যেতে চায়। এর আগেও গুরুমূর্তি নিশ্চিতকে এইভাবে খাওয়ানোর জন্য নিয়ে গেছে। সে কারণে নিশ্চিত দ্বিতীয়বার চিন্তা না করে তার সাথে চলে যায়। কিন্তু নিশ্চিত জানতো না সেদিন গুরুমূর্তি তার কাছে মৃত্যুর দূত হয়ে এসেছিল। চাট খাওয়ানোর পরে গুরুমূর্তি নিশ্চিতকে বলে সে তাকে কিছু সারপ্রাইজ দিতে চায়, সে কারণে তার সাথে নিশ্চিতকে যেতে হবে। এই পরিকল্পনাতে গুরুমূর্তি 25 বছরের গোপালা কৃষ্ণা ওরফে গোপীকেও যুক্ত করে। গোপী একটি বৃদ্ধাশ্রমে পাহারাদারের কাজ করত। সেখান থেকে সে একটা মোবাইল চুরি করেছিল এই কাজে ব্যবহারের জন্য। মোবাইলের সিমটা খুলে গোপী গুরুমূর্তিকে দিয়ে দেয় আর মোবাইলটা নিজের কাছে রেখে নেয়। ওই সিম কার্ডটিকে অন্য একটা মোবাইলে চালু করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গুরুমূর্তি নিশ্চিতের মা ও পরিবারের সাথে যোগাযোগের কাজে ব্যবহার করে। যেহেতু বৃদ্ধাশ্রম থেকে চুরি যাওয়া ফোনটির কোনোদিনও পুলিশ কমপ্লেন হয়নি, সে কারণে গুরুমূর্তি আর গোপীকে পুলিশের ধরতে সময় লেগেছিল। শুরু থেকেই গুরুমূর্তির নিশ্চিতকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিলই না। সে জানত সে যদি নিশ্চিতকে ছেড়ে দেয় তাহলে নিশ্চিতের কিডন্যাপার কে ছিল সেটা সবাই খুব সহজেই জেনে যেত। তাছাড়া ইন্টারনেট এবং ভিপিএনের সাহায্যে হোয়াটসঅ্যাপ কল করার কারণে তার লোকেশন বিদেশ দেখাচ্ছিল। সে কারণেও পুলিশের একটু সময় লেগেছিল তাদেরকে ট্র্যাক করতে। গুরুমূর্তি হোয়াটসঅ্যাপে মেসেজ হিন্দি ভাষাতেই করেছিল যাতে পুলিশ মনে করে কিডন্যাপার কোনো উত্তর ভারতের ব্যক্তি। তাছাড়া আলাদা আলাদা লোকেশনে টাকা নিয়ে আসতে গুরুমূর্তি এই কারণেই বলছিল যাতে যদি পুলিশ তাদের সঙ্গে থাকে তাহলে সে সেটাও বুঝতে পারবে। কিন্তু পেশাদার অপরাধী না হওয়ার কারণে শেষমেশ ধরা পড়ার ভয়ে গুরুমূর্তি টাকাটা নিতেই আসেনি এবং ফোনটাও বন্ধ করে দেয়। কিডন্যাপ করে টাকা নিতে না পারার আক্রোশটা গিয়ে গুরুমূর্তির নিশ্চিতের উপরই পড়ে। গুরুমূর্তি আর গোপী প্রথমে নিশ্চিতের হাত পা বেঁধে অসম্ভব মারধর করে। তারপর প্রায় আধমরা নিশ্চিতের গলা কেটে তারা তার মৃত্যু নিশ্চিত করে। মৃত্যুর আগে কি অসম্ভব যন্ত্রণার মধ্য দিয়ে ওই নিষ্পাপ বাচ্চা ছেলেটি গেছে সেটি মনে করলে যে কোনো মানুষের হাড় হিম হতে বাধ্য। তারপর কাকালিপুরা এলাকায় একটা ফাঁকা জায়গা দেখে মৃতদেহর ওপর পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে। কর্মসূত্রে ব্যস্ত থাকা প্রত্যেক বাবা মা যারা সন্তানের দেখভালের জন্য অন্যের ওপর নির্ভর করেন তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই একটি ঘটনা যথেষ্ট। এই ভয়ঙ্কর কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করো, কারণ আজকাল এই ধরনের অপরাধের ঘটনা অত্যন্ত বেড়ে গেছে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।